নমস্কার। এই ভিডিওটির বিষয় তিনটি বিষয়, এক সাম্প্রতিক বিষয় এবং তিনটি বিষয়ে মহামারী এবং অমৃত বা ভৌ ভৌ যাকে আমি বলি বা ভ্যাকসিন ভদ্রলোকেরা বলেন, সেই সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোকপাত করব। প্রথম বিষয়গুলো একটু এদিক ওদিক হয়ে যাবে, ক্রমান্বয়ে নাও আলোচনা হতে পারে, সেটা বড় কথা নয়। বিষয়গুলো আগে বলে দিই। কর্ণাটকে ডেঙ্গুকে এপিডেমিক বা মহামারী ঘোষণা করা হলো, আর সেই সঙ্গেই পেনাসিয়া বায়োটেকের শেয়ার বৃদ্ধি। কত ভারে শেয়ারের দর বাড়ল? 5%। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত। ওড়িশায় বার্ড ফ্লু ক্রমবর্ধমান এবং মাছের দাম বেড়ে যাচ্ছে। এই কারণে প্রচুর পোলট্রিকে কাল করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং এই দুটো খবর রিলেটেড। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো করোনা অমৃতের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেটিকে নজরে রেখে কেন্দ্রীয় সরকার এই এফআই যে শর্তাবলী বা নিয়মাবলী যা বিধি আছে, এই এফআই হচ্ছে অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন, অর্থাৎ টিকাকরণের পরে যে পার্শ্ব প্রতিক্রিয়া, আমি আসলে ক্রিয়া বলি এখন, পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যাগুলো হয়, সেগুলোকে যাতে ঠিকঠাক করে রিপোর্ট করা যায় এবং কোন কোন বিষয়গুলো এখন রিপোর্ট করা যাবে, কি পদ্ধতিতে করা যাবে, সে বিষয়ে 2024-এ একটি আপডেট, এই আইনের আপডেট করা হলো। সেই সংক্রান্ত আলোচনা আমি লিঙ্ক দিয়ে দেব। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভ্যাকসিনের নেওয়ার হার ক্রমাগত কমে যাচ্ছে, যা ফার্মা কোম্পানি বা জায়নিক শক্তির কপালে ভাঁজ ফেলেছে। আজকের এই আলোচনায় আমেরিকার শুধুমাত্র তিনটি স্টেটের ওপরে নজর রাখবো। পুরোটা সম্ভব হবে না। এটা হলো অ্যারিজোনা, ইডাহো এবং ওরেগন। সেখানে ভৌ নেওয়ার ক্ষেত্রে কী রকম পরিবর্তন, মানে কী হারে মানুষ সরে যাচ্ছে, তার উপরে একটি সাম্প্রতিক খবর। এই খবরটিরও লিঙ্ক আমি দিয়ে দেব। প্রথমেই আসি, আমরা বহু আগেই বলেছিলাম যে এই ইমার্জেন্সি ইউজ ভৌ করোনামৃত, যেটি আসলে একটা ফেক মহামারীকে তো প্রমোট করে ফার্মা মুনাফা বৃদ্ধি তথা নতুন বিশ্ব ব্যবস্থাকে চাপিয়ে দেওয়ার জন্য, কায়েম করার জন্যই আনা হয়েছে, যার অন্যতম উদ্দেশ্যের মধ্যে হচ্ছে ওই যে অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আমাদের চ্যালেঞ্জ, পাশাপাশি ডিপপুলেশন প্রোগ্রাম তো বটেই। তখন অনেকেই সেটা মানতে চাননি, বিশ্বাস করেননি, কিন্তু আমরা লড়াই চালিয়ে গেছি। আমার মতো কিছু মানুষ, আপনাদের সহযোগিতায় আপনারাও নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী ভূমিকা নিয়েছেন, যার জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয়। তো সেই কেন্দ্রীয় সরকার 2024-এ যে এইএফআই পলিসি আছে আর কি, ওদের প্রোটোকল আছে নামমাত্র আছে আর কি। তো দেখবেন এরকম আছে 2005, বিভিন্ন সময় আপডেট করা হয়। তো এটাকে কি বলা হয়? অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন। অ্যাডভার্স ইভেন্টস মানে হচ্ছে, অ্যাডভার্স মানে বিরূপ, মানে যেটা খারাপ, ক্ষতিকর, নেগেটিভ। ইভেন্টস মানে ঘটনা। ধরুন আপনার কিছু একটা হলো ভৌ নেওয়ার পরে বা টিকা নেওয়ার পরে, সেটা। ফলোয়িং মানে ওই যে পরে, কার পরে, ওই যে ইমিউনাইজেশন মানে হচ্ছে টিকা। ঠিক আছে, এটাই সংক্ষেপে এই এফআই। তো এই 2024-এর এই যে বিধি এলো আর কি, কেন এলো?
শুরুতেই বলা হচ্ছে যে এই ইংল্যান্ডে, ব্রিটেনে বেশ কিছু মানুষ মারা গেছে এই যে কোভিশিল্ড, তাদের যে ভ্যাক্সজেব্রিয়া বলে যে ব্র্যান্ড ব্রিটেনে নিষিদ্ধ হয়েছিল আপনারা জানেন, এবং অনেক দেশেই নিষেধ করা হয়েছিল, নরওয়েতেও। আমি সে বিষয়ে সেই সময় বহু ভিডিও করেছিলাম, প্রথম চ্যানেলে ছিল। তো সেটাকে মাথায় রেখে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেছে, এবং ওটা দিয়ে শুরু করেও পরবর্তীতে স্বীকার করেছে হ্যাঁ, কোভিশিল্ডের যে নামক যে টিকা ভৌ তার পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের দেশেও ঘটেছে, যদিও সেটা 1,00,000-এ 1জনেরও কম এরকমভাবে বলা হচ্ছে। যদিও স্বীকার তো করছে, আমাদের গিনিপিগ জনতার সৌভাগ্য যে স্বীকার করেছে সরকার। আহারে, বাস্তব সংখ্যাটা যে কত বেশি, এবং আগামীতে কত মানুষ যে এইভাবে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে হার্ট অ্যাটাক, যে ব্লাড ক্লটের লীলা, হ্যাঁ, থ্রম্বোসাইটোপেনিয়ার লীলা, এগুলো যে জিবিএস তো আছেই, আরও অনেক অনেক রোগ, কিডনির রোগ, ক্যান্সার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, বেড়ে গেছে, মহামারীর আকার নিয়েছে, সত্যিকারের মহামারী, স্নায়বিক রোগ থেকে শুরু করে গুণে শেষ করা যাবে না। স্ট্যাচুতে লিগ সহ আমি এই আলোচনাগুলো একটি আর্টিকেলে রেখেছে, যেটা বহু আগেই আমি ফেসবুকে দিয়েছিলাম, যে কারণে ফেসবুক আমাকে ব্যান করে দেয় 1 মাসের জন্য। সেই সময়টা বারবার করে ফেসবুক আমাকে ব্যান করে দিত, এবং তার কারণে আমাকে একাধিক প্রোফাইল খুলতে হয়েছিল, আপনারা জানেন। এবং ইউটিউব চ্যানেলটি, প্রথম ইউটিউব চ্যানেলও এই কারণেই ডিলিট করে দেওয়া হয় আর কি, এসব সত্য কথা বলার কারণে, যে সত্যগুলো ফার্মা কোম্পানি তথা জায়নিক শক্তির বিরুদ্ধে যাবে। আসুন দেখে নেওয়া যাক এই 2024-এর যে আপডেট, সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে এরকম ঘটছে, ব্লাড ক্লট ঘটছে, থ্রম্বোসাইটোপেনিয়া বা টিটিএস এসব ঘটছে, থ্রম্বোসিস হচ্ছে, আমরা লক্ষ্য করেছি। আর এই কারণে আমরা জোর দিয়েছি আগামীতে যে হ্যাঁ, এরপরেও তো হবে, আগামী যে প্রোগ্রামগুলো আসবে, টিকাকরণ প্রোগ্রামগুলো আসবে, সেই ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে। কীরকম? 1 নম্বর পদক্ষেপ, সমস্ত ভৌকে ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে, ওই যেমন কোউইন অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেই করতে হবে, যাতে করে রেকর্ড রাখা যায় আর কি। কত ভালো উদ্যোগ বলুন দেখি, বাইরে থেকে করা যাবে না এখন, ওই অনলাইনেই সবাইকেই করতে হবে। কিছু কিছু মানুষ একটু আলাদা করে করেছিলেন, সেটা করা যাবে না। কেন? আপনার আমার মঙ্গলের জন্য, যাতে করে রেকর্ডটা রাখা যায় আর কি। আর কি করতে বলা হয়েছে এবার? পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ব্লাড ক্লট থেকে শুরু করে ওই যে জিবিএস, হ্যাঁ, জিবিএস, এই সমস্ত কিছু যা ওই যে স্নায়ু, এটা নিয়ে জিবিএস নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে অমৃতস্বপত্র 2য় খণ্ডে। শুধু জিবিএস শুধুমাত্র এই সাম্প্রতিক যে করোনামৃতের বেলাতেই ঘটছে এমন নয়, জিবিএস আগেও ঘটেছে। আরও যে সব আগে ভৌগুলো দেওয়া হয়েছে, ভৌ তো নতুন নয়, ভ্যাকসিনেশন প্রোগ্রাম নতুন নয়, তার ফলে এই জিবিএস গোটা বিশ্বেই বেড়ে গেছে। জিবিএস সহ ক্যান্সার থেকে শুরু করে আরও অনেক অসুস্থতা বেড়ে গেছে, সেগুলো অন্য আগেকার তার জন্য দায়ী, সে বিষয়েও 2য় খণ্ডে বিস্তারিত লিখেছে। তো যাই হোক, তো এইগুলো রিপোর্ট করা যাবে আর কি, বেশ ভালো কথা। এটা অ্যাড করা হলো, আগে এই বিষয়টা ছিল না, করোনামৃতের এই বিষয়টা ছিল না এই এফআইয়ের মধ্যে। বিশেষ করে এই বিষয়গুলো পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, হ্যাঁ, ব্লাড ক্লট থেকে শুরু করে জিবিএস, এসব ছিল না, এগুলো অ্যাড করা হলো। তো করে কি হলো? ধরুন এই রিপোর্টগুলো আপনি করলেন, আপনি ভৌ নেওয়ার পরে আপনার বুঝতে পারলেন যে এই সমস্যাটা হচ্ছে। উপরে চলে গেলে তো গেল, আপনার প্রিয়জন তো বুঝতেই পারবে না, সবাই তো এখন আবার প্রীতিবাদে ব্যস্ত। প্রীতিবাদটা কেন বোঝা যাচ্ছে তো, হ্যাঁ, অনেক উদ্দেশ্য আছে। প্রকৃত প্রতিবাদকে আমরা সবসময় সমর্থন করি, কারণ আমাদের লড়াইটাই প্রতিবাদের লড়াই, এবং আমরা যে লড়াইটা করছি এই মুহূর্তে গোটা বিশ্বে এটাই সবচেয়ে বড় প্রতিবাদের লড়াই। এবং এই যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি, এর চেয়ে বড় শক্তি গোটা বিশ্বে আর নেই। তাই প্রতিবাদটা আমাদের না শেখানোই ভালো। যাই হোক,
তো এবার আমরা দেখব যে কি হবে এতে করে। আপডেট করে কি ক্ষতিপূরণ দেওয়া হবে? না না না, কোথাও ক্ষতিপূরণের কথা বলা হয়নি, কম্পেনসেশনের কথা বলা হয়নি। ভ্যাকসিন ইনজুরি কোড যেটা ইউরোপ আমেরিকায় আছে, জনগণের চাপেই করতে হয়েছে, এবং অবশ্যই ফার্মা কোম্পানির দালাল নন এমন কিছু বিশিষ্ট চিকিৎসক, তাদের নাম আমি বারবার করে বলি, এবং আমার দ্বিতীয় খণ্ডেও তাদের আলাদা আলাদা তাদেরকে নিয়ে আলোচনা আছে। সেই আন্দোলন, এই বিশিষ্ট চিকিৎসকদের, সম্মানীয় চিকিৎসকদের, ফার্মা কোম্পানির ভুক্তভোগী পেরোলে থাকা চিকিৎসক নন যারা, তাদের উদ্যোগেই কিন্তু এই অসাধ্য সাধন বহু আগেই আমেরিকা ইউরোপে হয়েছে, যেখানে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং আগামীতেও দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে না না না, ক্ষতিপূরণের কোনো গল্প নেই। মামলা দু একটা হয়েছে বটে ক্ষতিপূরণের দাবিতে, কিন্তু সে বিষ বাও জলে। এখনও পর্যন্ত কেউ ক্ষতিপূরণ পেয়েছেন এই করোনা অমৃতের ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে তেমন কোনো খবর আমাদের কাছে নেই। আপনাদের কাছে থাকলে জানাবেন যে কত কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হলো। একবার দেওয়া হলেই তো প্যান্ডোরাস বক্সটা খুলে যাবে। আমাদের কাছে তো বহু এরকম ডেটা তথ্য আছে, তখন তো ছেঁকে ধরবো আমরা, তাই না? কাউকে দেবে না, বরং ওই করোনায় নাকি অনেক স্বাস্থ্যকর্মী মারা গেছে এরকম বলে কিছু পরিবারকে কম্পেনসেশন দেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন। বেশ, এই যে আপডেট করা হলো 2024-এর, তো সেখানে আর কি বলা হলো? শেষের দিকে কি বলা হয়েছে? যা ওই যে একই সুর, কী সুর বলুন তো? হ্যাঁ, এরকম হয়েছে 1 লক্ষের মধ্যে একজনেরও কম আমাদের দেশেও হয়েছে এই ভেক্টর ভাইরাল বা ভৌভৌয়ের প্রতিক্রিয়া। পরিষ্কার উল্লেখ করা আছে কোভিশিল্ডের কথা, দেখে নেবেন। আমি এই কারণেই বারবার বলেছিলাম যে কোভ্যাক্সিনের ক্ষেত্রে যাদের উপর অত্যন্ত চাপ আছে, কিছুতেই অ্যাভয়েড করতে পারছেন না, এ নিয়েও লিখেও ছিলাম, আমি বলেও ছিলাম যে সেটা থেকে নিলে অন্তত মানে বাড়ি থেকেও চাপ, আপনাকে মানে মারাত্মক চাপ, ব্ল্যাকমেল, আত্মহত্যার ভয় দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কোভ্যাক্সিনটা নিতে পারেন। আমি কিন্তু বহুবার বলেছিলাম আগে, সেটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যারা আমাদের মানে পেছনে কিছু লোক তো লেগেছে, যারা আমাদের এই লড়াই এগিয়ে যাওয়া, জনপ্রিয়তাই বলুন, পছন্দ হচ্ছে না, তাদের গাত্রদাহ হচ্ছে। আর ফার্মা কোম্পানির লোকজন আছে, সমস্ত রাজনৈতিক দলেরই লোকজন আছে, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না, লেজুর বৃত্তি করি না। তো সেটাকে ওরা কেটে কুটে বিভিন্নভাবে অংশটাকে কেটে কুটে বিভিন্ন জায়গায় পোস্ট করছে দেখেছি। যাই হোক, সেটা আপনারা জানেন। তো এইটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে, কোভিশিল্ডের কথা বলা হয়েছে, সেরাম ইনস্টিটিউটের কথা বলা হয়েছে। যাই হোক, তো সেখানে কি বলা হচ্ছে যে হ্যাঁ এরকম হয়েছে, কিছু হয়েছে, কিন্তু উপকারটা এত বেশি হয়েছে, মানে ভৌ বা করোনামৃত নেওয়ার ফলে এত লোক করোনা থেকে বেঁচে গেছে, এত লক্ষ লক্ষ লোক বেঁচে গেছে, যে তাতে করে এরকম কিছু মানুষ চলে গেলেন বা ক্ষতিগ্রস্ত হলেন সেটা বড় কথা নয়। ওই যে ডায়লগটা আছে যেটা ওরা দিয়ে থাকে, কি বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস, মানে বেনিফিটটা এত বেশি যে রিস্কগুলো মাইনর হয়ে যায়, তেমন কিছু ব্যাপার নয়। বাস্তবে কি সেটা তাই? ওটা আই ওয়াশ, এটা আমরা ভালো করে জানি, হাড়ে হাড়ে জানি। কেন? এবার পাল্টা প্রশ্ন করুন দেখি। ঠিক আছে, যদি আপনাদের যুক্তি মেনেই নেওয়া যায় যে করোনামৃত নেওয়ার ফলে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ গোটা বিশ্বজুড়ে তথা আমাদের দেশে বেঁচে গেছে, করোনার হাত থেকে বেঁচে গেছে, হলেও অল্পের উপর হয়েছে, হসপিটালে যেতে হয়নি, এরকম আপনারা যে দাবি করছেন, তাদের এবার বলি, প্রশ্ন করি যে আমরা যারা নিলাম না, একটা ডোজও নিইনি, শুধু এবং গোটা বিশ্বে যারা আমরা নিইনি, আফ্রিকাতে তো মানুষ নেয়নি, 10%-এরও কম মানুষ নিয়েছে, তো তারা কেন বেঁচে আছি? তারা কেন করোনার কবলে পড়ে ভূত হয়ে যায়নি? এখনও পর্যন্ত দিব্যি বেঁচে আছি, লড়াই করে চলেছি, প্রতিবাদ করে চলেছি। তো এটা তাহলে বলুন যে ভৌটা না নিয়েও সুস্থ থাকা যায় এবং করোনা হয় না। এই স্টাডিটা আপনারা করেছেন? হিম্মত আছে করার যে যারা আমরা নিলাম না গোটা বিশ্বজুড়ে, তাদের করোনাটা হলো না কেন? হয়ে যাওয়ার কথা ছিল,
মারাত্মক মহামারী, এত এত মৃত্যু, কোথায় হলো না কেন? যেটা আছে, স্ট্যাটিস্টিক্স আছে। এসব বললেই তো ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ে, তাই না? যাই হোক, আমাদের চোখে আর ধুলো দেওয়া যাবে না, তাই সতর্ক করি, যতই ওরা এই এফআই আপডেট করুক, ক্ষতিপূরণের গল্প তো সেখানে থাকবে না, আমরা জানি। তাই ফাঁদে পা দেবেন না, সতর্ক থাকুন। ফাঁদে পা দিলেই সরাসরি চাঁদে চলে যাবেন। এবার আসছি দ্বিতীয় খবরে। কি খবর? কর্ণাটকে ডেঙ্গুকে মহামারী ঘোষণা করা হয়েছে, এপিডেমিক। কেন? ওই যে হচ্ছে হচ্ছে, ওখানে হচ্ছে। আমি বারবার বলেছি, এবার গোটা দেশে সম্ভব হবে না একসাথে। কেন বলুন তো? ওই যে মানুষ অনেকটা সচেতন হয়েছে, ওরা জল মাপছে কোথায় কতটা কি আছে। হ্যাঁ, এক এক করে করতে হবে, এত স্বাস্থ্যকর্মীও নেই, নিয়োগ আরও করতে হবে। তাই কি করতে হবে? বিভিন্ন রাজ্যকে ফার্মা কোম্পানি হাইজ্যাক করছে, তাদেরকে মোটিভেট করছে, ম্যানেজ করছে, করে এক এক করে। যেমন এখন এই মুহূর্তে ওড়িশায় বার্ড ফ্লু চলছে, আর মহারাষ্ট্রে কর্ণাটকে ডেঙ্গু চলছে, মানে মহামারী, আহামরি। আর আমাদের রাজ্যে পিতিবাত চলছে। তাই তো, সবগুলোই জরুরি, সব রিলেটেড, নজর ঘোরানোর জন্য, এবং পাশাপাশি ব্যবসা। তো এতে করে কি হলো দেখুন, যখনই সরকার 2 থেকে 3 দিন আগেকার ঘটনা, এটা ঘোষণা করলো যে ডেঙ্গু এখন রাজ্যে মহামারীর আকার নিয়েছে, এপিডেমিক স্টেটাস দিয়ে দিল, সঙ্গে সঙ্গে প্যানাসিয়া বায়োটেক, যারা ডেঙ্গুর ভ্যাকসিন বানায়, তাদের শেয়ার দরে 5% বৃদ্ধি হলো। কি ভাবছেন? হতেই পারে, তাই না? যেহেতু, কেন? ওই যে ওরা ভ্যাকসিন বানায়, মহামারী ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের শেয়ারটা তো বাড়বেই, মানে কোম্পানির শেয়ারের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা একটু ঘুরিয়ে ভাবুন তো, ব্যাপারটা কি এই রকম যে মহামারী এলো বলে ভ্যাকসিনের শেয়ারের দাম বাড়লো, বা ফার্মা কোম্পানির ব্যবসা বাড়লো, বা ফার্মা কোম্পানির শেয়ারের দাম বাড়লো? ব্যাপারটা কি এই রকম? মোটেই নয়, উল্টোটা। অর্থাৎ ফার্মা কোম্পানির শেয়ার বাড়ানোর জন্য, দাম বাড়ানোর জন্য, মুনাফা বাড়ানোর জন্য নকল মহামারীর সৃষ্টি করা হলো। গোটা বিশ্বে এখন তাই হচ্ছে। এটা আমরা বুঝতে পারছি না। আমাদের মগজ হাগজে পরিণত হওয়ার ফলে আমরা এটা ধরতেই পাচ্ছি না, ব্যাপারটা আসলে উল্টো। মহামারী আসে বলে ফার্মার ব্যবসা বাড়ে তা নয়, ফার্মার ব্যবসা বাড়ানোর জন্য মহামারী আনা হয়, নকল মহামারীর জন্ম দেওয়া হয়। আগে হ্যাঁ, জন্ম দেওয়া হয়। আর যখন আমরা এইগুলো বলি ফেসবুকে, তখন আমাদের ওপরে রেস্ট্রিকশন আনা হয়, ব্যান করা হয়। যদিও পরবর্তীকালে এই যে আমরা জানেন, এই যে জুকেরবার্গ কান্নাকাটি করেছে, লোক দেখানো কান্নাকাটি, সেই সময় নাকি সে সিডিসি, মানে ওই যে কর্তৃপক্ষ, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, আমেরিকার এইসব কর্তৃপক্ষ, তারা নাকি ফেসবুকে জানিয়ে দিয়েছিল জুকারবার্গকে এসব মানে কে আর ব্যান করতে হবে, এসব ইনফরমেশন, করোনা সংক্রান্ত, ভ্যাকসিন সংক্রান্ত ইনফরমেশন ফেসবুকে এইভাবে রাখা যাবে না, মিস ইনফরমেশন করে উড়িয়ে দিতে হবে, এসব নাকি জুকেরবার্গ মেনে চলেছিলেন। তো জুকেরবার্গ এখন বলছেন, এই যে এখন চাপ থেকে খবর বেরিয়ে গেছে, মেন দালাল মিডিয়াও মানতে বাধ্য হচ্ছে, জনগণ সচেতন হয়ে যাচ্ছে, সবাই না হলেও একটা অংশ। এখন জুকেরবার্গ কী করছে? কাঁদুনি গাইছে, বলছে কি, আমি শুনে ভুল করেছিলাম, খুব দুঃখ, আমার খুব রিগ্রেট হচ্ছে, সব ড্যামেজ কন্ট্রোল, সব ছকবাজি। তো যাই হোক, তাহলে এই যে শেয়ারের দামটা বাড়লো, পুরোটাই এরকম রিলেট করা। এটাকে ওরা ওইভাবে ম্যানেজ করছে, সরকারকে ওরা ম্যানেজ করতে পারে। ওদের যা অর্থ, এক একটা ফার্মা কোম্পানির যা মুনাফা, যা ভলিউম, অনেক দেশের চাইতে বেশি, জানেন কি? অনেক দেশের জিডিপির চাইতে বেশি। আগে হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের চাইতে বেশি অনেক ফার্মা কোম্পানি আছে, বেশ কিছু, রাঘব বোয়াল ফার্মা কোম্পানি, এরকম বহু দেশের জিডিপি, তাদের মুনাফা তাদের জিডিপির চাইতে বেশি। ভাবতে পারেন, এরাই তো দেশ চালাবে, সরকার চালাবে, আর আমরা মুরগি হব, গিনিপিগ হব, তাই নয় কি? তাই সতর্ক থাকুন। আর একটা জিনিস খেয়াল করুন, এই যে শেয়ারের দাম বাড়লো, এটা কি শুধুমাত্র ওই আমরা ফার্মা কোম্পানিকেই দোষ দেব, বিল গেটসদের দোষ দেব? না, আমাদেরও দোষ আছে। আমরা
খুব নীচ, জানেন তো। আমরা অন্যের রক্তের বিনিময়ে নিজেরা ভালো থাকার একটা মানসিকতা পোষণ করি। নইলে দেখুন, এই যে ফার্মা কোম্পানির শেয়ার কারা কিনছে? হ্যাঁ, অবশ্যই গরিব, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, কাজের মাসি, এরা তো আর শেয়ারটা বোঝে না, শেয়ারটা তারা কেনে না। কিন্তু মধ্যবিত্তের, এখন স্কুল শিক্ষক থেকে শুরু করে, অধ্যাপক থেকে শুরু করে, কর্পোরেটের চাকরি করেন এমন অনেক মানুষই এখন কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করেন, এবং তারাও এই ফার্মা কোম্পানির শেয়ার কেনেন। তো তারা কি এখন মনে মনে চাইছেন না যে হ্যাঁ, ডেঙ্গুটা আসুক, ডেঙ্গু মহামারী হোক, আমাদের শেয়ার কেনা আছে, আমাদের শেয়ারটা বাড়বে, আমাদের বাড়ি গাড়ি হবে? কি কি নৃশংস না আমরা, বলুন তো। যারা জানেন না তাদের কথা না হয় বাদ দিলাম, যারা মনে করছেন যে না, ডেঙ্গুটা সত্যি ভয়ানক রোগ, বা করোনাটা সত্যি ভয়ানক রোগ, হলে তো ভালোই, হলে ভালো মানে আমাদের শেয়ারটা মানে ইনভেস্টমেন্টটা ভালোই, মানে ওদিকে হলো বলেই আমাদের মুনাফাটা হলো, মানে আমাদের মুনাফা বাড়ানোর জন্য এটা করা হলো, এমন না, এমনটা নয়। মানে ওরা সেটা জানেন না, ওদের চেতনা নেই, মেনে নিলাম। কিন্তু যারা এগুলো জেনে শুনে শেয়ারগুলো কেনেন, তাদের কি বলবেন? তাদের কি বলবেন? ঘেন্না হয় না? হবে না? তাই আমার অনুরোধ, এরকম করবেন না। যদি কেউ থাকেন যে শেয়ার বাজারে ইনভেস্ট করছেন মুনাফা বৃদ্ধির জন্য, ইনকামের জন্য, সে করতেই পারেন, আপনার আপনার ব্যক্তিগত চয়েস, সেটাতে আমি বাধা দিতে পারি না, বা আমি মরাল পুলিশিং করতে পারি না। কিন্তু আপনি যদি ব্যাপারটা জানেন যে ব্যাপারটা আসলে কী কাহিনী, কেন এই ডেঙ্গু, কেন এই অতিমারি, কেন এই ভৌ, কেন এই অমৃত, এটা জানার পরেও যদি আপনি শেয়ারে এসব ফার্মা কোম্পানির শেয়ার কেনেন মুনাফার জন্য, তাহলে আপনার প্রতি আমার ঘৃণা ছাড়া আমার কিছু অন্য কোনো অনুভব হবে না, মার্জনা করবেন, হবে না। যাই হোক, অর্থাৎ আমাদেরকে দিয়েই ওরা আমাদের রক্তটা চষে, আমরাই আমাদের মধ্যেই তো এভিল, আমাদের মধ্যেই তো স্বর্গ, আমাদের মধ্যেই তো নরক, তাই না? আসুন একটুখানি ভাবি, অন্যদের দোষ দেওয়ার আগে, বিগ ফার্মাকে দোষ দেওয়ার আগে একটু আত্মবিশ্লেষণ করে একটু ভাবি, নিজের কথা ভাবি, নিজে কী করছি সেটা ভাবি। আমাদের বৈশিষ্ট্যই হচ্ছে অন্যের দোষ দেখা। নিজেকে আমরা সবসময় সঠিক বলে মনে করি, ঠিকঠাক বলে মনে করি, জাস্টিফাই করেই আমাদের জীবন চলে যায়, তাই তো। আর তার ফলেই সমাজের এই পরিণতি বলে আমার ধারণা এবং বিশ্বাস। তো যাই হোক, এবার আসছি পরবর্তী খবরে। আমেরিকা এবং সমগ্র বিশ্বে ভ্যাকসিন নেওয়ার হার কমছে, প্রত্যাখ্যানের হার বাড়ছে। না, আমি করোনার কথা কিন্তু বলিনি এখানে, করোনার কথা এখানে বলছি না, সেটা তো হচ্ছেই, এটা আপনারা জানেন, এ নিয়ে আমার বহু ভিডিও আছে, লেখালেখি আছে। আমি বলছি সদ্যজাত শিশুদের যে অমৃতগুলো দেওয়া হয়, যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সদ্যজাতদের, সেগুলোর হারে ব্যাপক রকম চমকে দেওয়ার মতো, মানে আমরা চমকে উঠবো, ওদের কাছে স্বাভাবিক, কমছে। হ্যাঁ, 2022-23 রিপোর্ট এটা, যেটা বেরিয়েছে, অ্যারিজোনাতে দেখা যাচ্ছে অভিভাবকরা 7%-ও বেশি, এটা অ্যারিজোনার কথা বলছি, 7%-ও বেশি অভিভাবক তাদের সন্তানদের কোনো ভ্যাকসিনই দেননি, দিতে চাইছেন না। তারা ওখান থেকে আউট করে আসছেন ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে, যেটাকে চাইল্ডহুড ইমিউনাইজেশন প্রোগ্রাম বলে, যেখানে এই যে ধরুন পোলিও থেকে শুরু করে এই যে ছোটোবেলায় যেগুলো দেওয়া হয় আর কি, আপনারা জানেন, MMR, এই যে যত দেওয়া হয় ছোটোদেরকে জন্মের পর থেকে, আমাদের দেশে যখন BCG, এই যে দেওয়া হয়, সেগুলো কোনোটাই তারা নিচ্ছেন না, তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তারা নেবেন না, তারা উইলিং নন। এই সংখ্যাটা অ্যারিজোনাতে 2022-23 7% ছাড়িয়ে গেছে, যেটা একটা প্রথম বিশ্বের দেশের কাছে, যারা শিক্ষিত দেশ বলে আমরা আমেরিকাকে মনে করি, তারা বুঝেছে, ওই যে ওরা আগে এগিয়ে ছিল না, তারা বুঝেছে যে
বিজ্ঞানের বেশি বিজ্ঞানসম্মত, মানে ওদের বিজ্ঞান, জায়নিজ বিজ্ঞানকে ফলো করলে শরীরের অবস্থা কি হয় ওরা হাড়ে হাড়ে বুঝেছে, তাই তো? অ্যারিজোনার চাইতে আরও বেশি অবস্থা, মানে সংখ্যাটা 15% বা তারও বেশি ছাড়িয়ে গেছে। কোথায়? ইডাহো, ওরেগনে। সমগ্র আমেরিকা, ইউরোপ জুড়ে এই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সদ্যজাত টিকাকরণের ক্ষেত্রে, যেটা ফার্মা কোম্পানি এবং জায়নিজ শক্তির কপালে জায়নিজ শক্তির কপালে ভাঁজ ফেলেছে। এবং তারা কারণ হিসেবে প্রথমেই রাখছে হেজিটেন্সি, ভ্যাকসিন অনীহা, ভ্যাকসিন হেজিটেন্সিকে তারা 1 নম্বরে রাখছে। এবং 2 নম্বরে রাখছে অ্যান্টি ভ্যাক্সার, অর্থাৎ ওই যে আন্দোলন, লড়াই, এতে তো রিলেটেড আপনারা জানেন। অর্থাৎ এই দুটো কারণকেই তারা সবার আগে রাখছে, যে কারণে অভিভাবকদের মধ্যে এই অনীহা তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে। এবং তারা পরিষ্কার জানাচ্ছে, সাফ জানাচ্ছে, তারা প্রাকৃতিক পন্থায় সন্তানকে লালন পালন করতে চান। তারা পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা করছেন, এই কারণে তারা দেবেন না, নিজেরাও নিচ্ছেন না, সন্তানদেরও দিচ্ছেন না। কি এদের কি বলবেন? অশিক্ষিত ভদ্রলোক, অভদ্রলোক, অসভ্য বলুন, ওদের কিছু যায় আসে না। ওদের উপলব্ধি হয়েছে, আমাদেরও যেমন উপলব্ধি হয়েছে। সেখানে কি, আমি খবরের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে বলা হচ্ছে, খুব দুঃখের সঙ্গে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, হায় 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 হায়, এইটা কীরকম কথা, এ কেমন কথা? হ্যাঁ, আমরা শিশুদের ভালো রাখার জন্য, আগামী ভবিষ্যতের নাগরিকদের সুস্বাস্থ্যের জন্য এত এত কিছু করছি, আর এরাই বুঝতেই চাইছে না। আমাদের কাছে তো প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে। কি তথ্য প্রমাণ আছে? এই ভ্যাকসিনেশনের ফলেই তো পোলিও নির্মূল হলো, একেবারে অথেন্টিক তথ্য আমাদের কাছে আছে। এমএমআর, ওই যে মেজলস, এমএমআর ভ্যাকসিন দেওয়ার ফলেই তো ওই গোটা ইউরোপ আমেরিকায় হামের হার কমে গেছে, মিনিমাইজ করা গেছে। এই তথ্যগুলো থাকা সত্ত্বেও ওরা কেন এমন করছে? হ্যাঁ, কি মুশকিল বলুন তো। তো এই তথ্যগুলো যে আসলে কিসের তথ্য, কতটা খাঁটি, কতটা ফ্যাব্রিকেটেড, এগুলো তো আমরা জানি। এগুলো নিয়ে ভিন্ন আলোচনা আছে, ভিন্ন ভিডিও আছে, তথ্যসহ লেখালেখি আছে, আপনারা জানেন। তাহলে কি বলবেন? তাই কোনো ভদ্রলোক ফার্মা কোম্পানির দালাল হতে পারেন, সজ্ঞানে দালাল বা অজ্ঞানে দালাল, বা তথাকথিত শিক্ষিত বলে তারা ভৌকে বা ভ্যাকসিনকে হোলি কাউ মনে করেন যারা, তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবেন, যেটা আমি দেব আজকে ইউটিউবে, ডেসক্রিপশনেও পাবেন, কমেন্ট বক্সেও পাবেন। অনেকে পান না, তাদের জন্য বলি, লিঙ্কগুলো ডেসক্রিপশনেও সবসময় দেওয়া হয় না, কিন্তু কমেন্ট বক্সে লিঙ্কগুলো আমি দিয়ে দিই। তাই সেটা দিয়ে দেবেন, দিয়ে বলবেন, এই যে যদি আমাদের অশিক্ষিত বলা হয়, আপনারা যদি মনে করেন আমরা অশিক্ষিত, তো আমেরিকা তো শিক্ষিত দেশ নাকি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনারা তো সেখানে যেতে চান, ডলার ফলার কামাতে চান, আমেরিকায় গেলে আরও বেশি বেশি সেলফি দেন, ছবি দেন, হ্যাঁ, স্ট্যাটাস লাইফস্টাইলের ছবি দেন। তো সেই আমেরিকাতেই কেন এই অঞ্চল, মানে সমস্ত অঞ্চল, এই সমস্ত স্টেটেই কেন কমে যাচ্ছে, সদ্যজাতদেরও কেন অভিভাবকরা নিচ্ছেন না, বারণ করে দিচ্ছেন? এবং সেখানে অথরিটি যতই যা বলুক, বলে এতে করে নাকি বাড়বে, তারা আশঙ্কা তৈরি করছে, বাড়বে, অসুস্থতা বাড়বে। তো সেখানে অভিভাবকরা পরিষ্কার বলছে, সেটা আমরা বুঝবো, বাড়লে বুঝে আমরা বুঝে নেব, আমরা বুঝে নেব। এই যে আবার সব কিছু আছে লোকজন, তারা বলে এই আপনার সন্তান থেকে আমার সন্তানের হবে। তো তখন তাদের পাল্টা বলুন যে আপনার সন্তান তো নিয়েছে, ভ্যাকসিন তো নিয়েছে, তাহলে কি করে হবে? আমার সন্তান যদি না নিয়েও থাকে, তো আপনার সন্তানের ভ্যাকসিন তো তাহলে কাজ করছে না নাকি? নেওয়ার পরেও কেন আপনার আশঙ্কা হবে বলুন দেখি, কোন যুক্তিতে? আমাকে বোঝান দেখি। হ্যাঁ, এইভাবে ট্যাকল করতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে।
উত্তেজিত নয়, উত্তেজনা নয়, শান্তভাবে যুক্তি দিয়ে কথা বলতে হবে। কারণ লড়াই এখনও অনেক বাকি। আর ওরা এক এক করে আমাদের বিভিন্ন রাজ্যকে, একবারে গোটা দেশ এখন পারবে না, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ওরা ক্রিয়াকলাপ চালাবে। শুধুমাত্র তো ভৌ নয়, বেসরকারিকরণ আছে, স্কুল কলেজের বেসরকারিকরণ, চিকিৎসার বেসরকারিকরণ, সম্পূর্ণ বেসরকারিকরণ ওদের টার্গেট। 2000 এজেন্ডা 2030 থেকে পিছিয়ে এখন 2035 ওদের লক্ষ্য, তার মধ্যে এগুলো করবে। তো সুতরাং সতর্ক থাকুন। ওড়িশায় যেমন বার্ড ফ্লুর প্যানিক তৈরি করা হয়েছে, প্রচুর মুরগিকে সেখানে মেরে অনেক মুরগি ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আপাতত থামিয়ে রাখা হয়েছে, কিন্তু তারা বুঝতে পারছেন না, চেতনা তো নেই, যেটা আসলে ফেক। আসলে এই মাছ, তারা এখন অনেকে ভদ্রলোক শ্রেণী যারা এই ব্যাপারটাকে আতঙ্কিত, অথচ দেখুন আবার এরাই বলে যে রান্না করে খেলে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়ে আমরা তো এমনিতেই রান্না করি, কোনো ভয় থাকে না। কোনো রকম একটা বার্ড ফ্লুর মৃত্যু কোনো রকম ডকুমেন্টেড নয়, হিউম্যান ট্রান্সমিশন ডকুমেন্টেড নয়, কিছুই ডকুমেন্টেড নয়। পুরো মিডিয়ার ওপর বেস করে এই লোকগুলো মাছ কিনছে নাকি, আর মাছের বাজার দামটা বেড়ে গেছে ভাবুন। তারপরে আগামীতে কী হবে, মাছের দাম এমন বেড়ে যাবে, ওরাই এভাবেই তৈরি করবে আর কি। তখন ল্যাব ফিশ আসবে, ল্যাব মিট আসবে, তাই তো? এইগুলোই তো আসলে ধান্দা, বহু আগেই বলেছি। তাই আমরা অন্তত সতর্ক থাকি যারা, বা আপনি আশপাশের কিছু মানুষকে গ্রামে গঞ্জে থাকলে এই কাহিনিগুলো বলুন অন্তত পক্ষে। সবাই হয়তো বুঝবে না, কেউ কেউ তো বুঝবে, 100 জনের মধ্যে একজন বুঝলেও, কিছুটা বুঝলেও তো ভাবলেও আমরা এগিয়ে যেতে পারবো। কারণ মনে রাখতে হবে, আগামীতে আরও কঠোর বিধি আসবে। ওরা প্যান্ডেমিক ট্রিটি নিয়ে ওরা এখনও হাল ছেড়ে দেয়নি, ওরা এখনও দিনরাত আলোচনা করছে কিভাবে এটাকে লাগু করা যায়। কারণ এই যে আমেরিকার মতো দেশে, ইউরোপের মতো দেশে যখন অভিভাবকরা সদ্যোজাতদেরও আর ভ্যাকসিন দিতে চাইছেন না, সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। ভাবুন, অ্যারিজোনায় 7%-এর বেশি হলে 1 কোটি, যদি আমি কথায় কথায় বলি 1 কোটি যদি লোক ধরি, 1 কোটির মধ্যে কত অভিভাবক হলো, সন্তান কতগুলো হলো? 7 লক্ষ। নট এ ম্যাটার অফ জোক, যেটা অনেক স্টেটে 15%, 20% ছুঁয়ে ফেলেছে বা ছাড়িয়ে গেছে। তাহলে সংখ্যাটা দেখুন, ওরা আতঙ্কিত তো হবেই। এইভাবে আরও লোকের মধ্যে এটা ছড়াবে, 7 লক্ষ থেকে 15 লক্ষ হবে, 15 লক্ষ থেকে 20 লক্ষ হবে, তাই নয় কি? এই কারণেই কিন্তু ওরা আরও চাপ দেবে আগামীতে। কারণ ভ্যাকসিন মুনাফা এবং তথা ডিপপুলেশন প্লাস এটা তো ইনভেস্টমেন্ট। ছোটোবেলার ভৌগুলো, সেগুলো পরবর্তীকালে যে পার্শ্ব প্রতিক্রিয়া জন্ম দেয়, সঙ্গে সঙ্গে তো দেয় না, দেয় কি? করোনার ক্ষেত্রেও কি, করোনা মৃতের ক্ষেত্রেও কি সবার সঙ্গে সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল? সবারই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক কি সঙ্গে সঙ্গে হয়েছিল? এখনও হচ্ছে, চলতে থাকবে অ্যাটলিস্ট 10 ইয়ার্স। লং টার্ম এফেক্ট, স্যার, লং টার্ম এফেক্ট। তো সুতরাং ওটা একটা ইনভেস্টমেন্ট। ছোটোবেলাতে দিয়ে দিল, কারো 15 বছরে, কারো 20 বছরে, কারো 21 বছরে, বিভিন্ন রকম বয়সে তাদের শরীর অনুযায়ী এই ক্রিয়াকলাপগুলো ঘটতে থাকবে, আর ওদের ব্যবসাটা চলতে থাকবে। ওষুধ বিক্রি চলতে থাকবে, ড্রাগ বিক্রি চলতে থাকবে। একটা দেবে তো চেপে দেবে, আরেকটা অসুখ দেখা দেবে, আরেকটা লক্ষণ দেখা দেবে, ওটাকে চেপে দেবে, আবারটা দেখা দেবে। এভাবেই চলতে থাকবে। এইভাবেই ব্যবসা বাণিজ্যর চক্রবৃদ্ধি মুনাফা চলতে থাকবে। এই উদ্দেশ্যেই ওরা এগুলো করে চলেছে, আর আমরা সেটা ধরতে পারছি না। খুব কঠিন কাজ, কারণ এই লড়াইটা আমরা পৃথিবীতে কতিপয় মানুষই শুরু করেছি। তাই হতাশ হওয়ার কিছু নেই। মনে রাখবেন, এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা এখন আমরা করছি। একটা ন্যারেটিভ, শুধুমাত্র ভৌ নয়, প্যান্ডেমিক নয়, ইতিহাস, হিস্ট্রি, সমস্ত কিছুর রিলেটেড এখানে একটা মগজ ধোলাইয়ের কার্যক্রম, যেটা রথচাইল্ড পরিবারের উত্থানের পর থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে, চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে, সব কিছুর মধ্যে এই ছকবাজি। তো তাকে ধরে ফেলে সত্যের মণিমুক্তাকে খুঁজে আনা খুব কঠিন কাজ নয় কি? তাই হতাশ হলে চলবে না। আমাদের অবিরাম লড়াই চালিয়ে যেতে হবে আমৃত্যু। সঙ্গে থাকুন, ছড়িয়ে দেন।